পার্টি চালাতে খুব কষ্ট হচ্ছে, পার্টি চালাই ভোট প্রচারে লাস্টে জমি জায়গা আমার বিক্রি করতে হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছি, প্রচুর অঙ্ক হয়ে গেছে। এবার একটা কথা বলি, যে আমার বন্ধু সেটা বন্ধু যে আমার ব্যবস্থা করে দেবে, ওই বন্ধুকে 100 টাকার বিজেপির কাছ থেকে ব্যবস্থা করতে পারলে 90 টাকা আমি তাকে দিয়ে দেবো, 10 টাকা আমরা পার্টি চালাবার জন্য দেবো, পারবে? তাহলে আপনারা বুথের স্তরে আপনারা এক জায়গায় চা খেতে পারবেন না? কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, যার যাকে ভালো লাগবে ঝান্ডা নিয়ে ঘুরবে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, মাইকের আওয়াজ যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও আশা করছি শুনছেন, সবার উদ্দেশ্যে বলবো এই মারামারি হানাহানিটা বন্ধ করতে হবে, এটা করতে দেওয়া যাবে না। কারণ ক্ষতিগ্রস্ত দিনের শেষে কারা হচ্ছে? বুথের লোকেরা হচ্ছে, ওয়ার্ডের লোকেরা হচ্ছে, গ্রাসরুট লেভেলের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর নেতারা সন্ধ্যাবেলা টিভির সামনে ফেসিয়াল করে বসে বড় বড় ভাষণ দিচ্ছে, আর বাস্তব ফেসিয়াল করে। আমি নিজে অভিজ্ঞতা আছে, আমি একটা টিভি চ্যানেলে গিয়েছি বাইট দেবো বলে 1 to 1, তার আগে একজন যার পরিচয় করলো, একজন ভদ্র মহিলাকে ডাকলো, বললো সাহেবকে একটু ভালো করে করে দাও। কি বলে গোটাকে? মায়েরা বলুন না মেকআপ, বুঝে মেকআপ। আমি তো অবাক, আমি পাখাও মারছে, একটা ভদ্র মহিলা দেখি সব এটা কি একটা বাক্স মতো নিয়েছে হাজির, বুঝে স্যার বসুন, কি হয়েছে? বুঝে না আপনাকে মেকআপ করবো, আমি দরকার নেই, যা আছে ওই ফাটাফুটিতে চলে যাবে, মেকআপের দরকার নেই। এরকম নেতারা আছে, বলে রাখছি আপনাদেরকে, সন্ধ্যাবেলায় মেকআপ করে বসে টিভিতে নাটক করে আর আপনাদের মধ্যে লড়াইটা লাগিয়ে দেয়, এটা বন্ধ করতে হবে। আমি বলছি আপনাদের ভালো লাগলে এই 20 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে খাম চিহ্নে ভোট দেবেন, যদি না ভালো লাগে তাও ভোট দেবেন না, আপনাদের ব্যাপার। কিন্তু একটা অনুরোধ করে যাচ্ছি, এই জায়গায় এসে এই জায়গার মানুষের কাছে অনুরোধ করবো, ভোটের জন্য এই বিজেপি এই তৃণমূলের যে বাইনারি পলিটিক্স করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, এটা আপনি এই ফাঁদে পা দেবেন না। এই ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না, এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, দিনের শেষে প্রতিবেশী সেটা মাথায় রেখে চলবে। কারণ ভোট আসবে, ভোট যাবে, নেতারা দিল্লিতে চলে যাবে, নেতারা কলকাতায় যাবে, আপনার বিপদে পড়লে কোন নেতাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি যাকে মারতে ছুটছেন, আপনি যার নামে মিথ্যা কেস দেওয়ার জন্য লাফালাফি করছেন, সেই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। তাই অনুরোধ, ভোটের জন্য মারামারি দাঁড়াইতে জড়িয়ে পড়বেন কেন? বলছি ভোটে দাঁড়াচ্ছি, রাষ্ট্র সেবা করবো, রাষ্ট্রবাসীর সেবা করবো। তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে গেলে কি মারামারি করতে হবে? মানুষ সুযোগ দিলে করব, না দিলে করতে পারবো না, এতটুকুই তো। তাই অনুরোধ আপনাদের কাছে, এই মারামারিতে হানাহানিতে আপনারা জড়িয়ে পড়বেন না মোটেও, কারণ ক্ষতি দিনের শেষে বুথের লোকেরা হচ্ছে। হ্যাঁ, আর কিছু বলতে হবে? কটা বাজে কি বিষয় বলো? ও সেই শেষ কথা বলবো, এখানে যেহেতু সেমি আরবান এরিয়া, হ্যাঁ অবশ্যই আপনারা খবর পেয়েছেন 26,000 চাকরি বাতিল হয়েছে, যদিও হাইকোর্ট কিছু, সুপ্রিম কোর্টে। হ্যাঁ আচ্ছা, তাহলে ওইটার থেকে এটা বলি, কারণ আমার নিজের ক্লিয়ারিফিকেশনের দরকার আছে। আমার তৃণমূলের বন্ধুরা 2021 সাল থেকে বলতো, এখন আমার বামপন্থী বন্ধুরা ধরেছে আমরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি। তবে আমি একটা কথা বলছি, কারো গায়ে লাগলে যাবে না, চাকরিটাই বলি, 26,000-এর মধ্যে 8,000 বলছে এরা অবৈধভাবে নিয়োগ হয়েছে। তবে 8,000-এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 8,000-ই কিন্তু টাকা দিয়ে হয়নি। 8,000-এর মধ্যে বেশ কিছু চাকরি, দাদা আমি লাল ঝান্ডার লোক, আমি সবুজ ঝান্ডার লোক, আমি গেরুয়া ঝান্ডার লোক, কিন্তু পার্থ চ্যাটার্জি, পার্থ বসু, পার্থ ভৌমিক, এদেরকে দাদা করে চাকরি নিয়েছি। যারা অবৈধ পন্থা অবলম্বন করে সুপারিশ করে যারা চাকরি দেয়া করে, তারাই ভাবে আইএসএ হয়তো টাকা নিচ্ছে। এবার আপনাদের বলি, আমি এখানে এত মানুষ আছে এদের সামনে বলছি, আমি প্রকাশ্য বলছি, আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো যদি কেউ ব্যবস্থা করে নিতে পারে। আমি অন ক্যামেরা নেবো টাকা, আমি লুকিয়ে চুরিয়ে নেবো না। ওই পার্থবাবুর কেবিনে গিয়ে পায়ে হাত ধরে ওই দক্ষিণ 24 কোনো নেতা যে দাদা আমার একটা চাকরি করে দাও, পার্থবাবু তাকে বলছে তুমি তো বাইরে বেরিয়ে আমার নামে গালাগালি করবে, বলছে ওটা একটু করতে হয়, হবে, কিন্তু একটা দিয়েছেন আর একটা লাগবে, ও কাজ আমি করি না। নিশ্চিতভাবে তার সেও বক্তব্য শুনবে। সিপিএম এর নেতা কি, আরএসপি নেতা কি, ফরওয়ার্ডের নেতা কি, কংগ্রেসের নেতা, সে শুনবে নিশ্চিতভাবে, আমার বক্তব্য শুনে মাঝে মধ্যে। তো কাজ আমরা করি না। আমি প্রকাশ্য বলছি, যদি কেউ বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেয়, আমি প্রকাশ্যে টাকা নেবো।
দ্বিতীয় কথা বলছি, এই আপনার পাড়ার চালানোর নেতাদের কথা বলবেন না, বলবেন পার্থ ভৌমিকের নাম বলবেন, ওই দেবদূতদা যিনি সিপিএম এ দাঁড়িয়েছে বলতে বলুন, তন্ময় বাবুকে বলতে বলুন, মোহাম্মদ সেলিম সাহেবকে বলতে বলুন, মমতা ব্যানার্জিকে কবে কত টাকা নওশাদ সিদ্দিকী নিয়েছে ফিগারটা ধরে। মমতা ব্যানার্জির বক্তব্য আমি শুনেছি, কয়েকটা মিডিয়া প্রশ্ন করার পর আমি শুনেছি মমতা ব্যানার্জি ঘুরিয়ে ঘাড়িয়ে শুধু পালায়, কি একটা দল দাঁড়িয়েছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই করবে সেই করবে, আমি শুধু অপেক্ষায় থাকি, ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি, যেদিন ব্যাটে বলে হবে স্টেডিয়ামের বাইরে করে দেবো, আমি অপেক্ষায় আছি। আমি বারবার ওনাকে করি, বারবার ইন্ডিকেট করি মিডিয়ার মাধ্যমে, আজকেও বলছি মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে, এই শুধু সংখ্যাটা বলুক, তারপরে 5 টাকার পেনে মমতা ব্যানার্জিকে যে খোঁচা দেব, বামেরা 34 বছরে দিতে পারেনি, কংগ্রেসরা দিতে পারেনি, বিজেপিও দিতে পারেনি, নওশাদ সিদ্দিকী সেই খোঁচা দেবে। সাহস থাকলে চালানোর নেতাদেরকে আমি পাত্তা দিই না দাদা, ও চালানোর নেতারা ওর না ভিত আছে না ভাত আছে, ও আজকে হই হই বলছে পার্থ ভৌমিকের হতো, কালকে ওর থেকে বেশি কেউ তোলা তুলে যদি কালীঘাটে পাঠাতে পারে ওকে সাইড লাইন করে দেবে, ওর কোনো দাম আছে? ওর দাম নেই, ওই চালানোর নেতাদের বলবেন না। আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, নওশাদ সিদ্দিকী কবেও বাদ দিলাম, এত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, সংখ্যাটা বলে আপনাদের বলে রাখি, ভাঙড়ের এক নেতা না জোশের মাথায় কত 500 কোটি না কত আমার নামে বলে দিয়েছিল, শুধু কেস করিনি, একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম, একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম, তারপর থেকে টোটাল রাজনীতির আঙিনায় তাকে আর দেখতে পাইনি আমি। আর এক নেতা এই ধরনের কথা বলেছিল, কলকাতা ব্যাংসাল কোর্টে খোঁজ নিয়ে দেখুন, জীবনে তিনি কোর্টে ওঠেননি, 5 টাকার পেনের এমন খোঁচা দিয়েছিলাম কলকাতা ব্যাংসাল কোর্টে যে তাকে জামিন নিতে হয়েছে। তো ওইখানে আমি বলছি মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে তাহলে বলুন যে আমি বিজেপির কাছ থেকে যে অভিযোগ করছে না কত টাকা নিচে এই ফিগারটা বলুন, তারপরে আপনি দেখতে পাবেন তাহলে মমতা ব্যানার্জি কোন জায়গাতে যে কি করতে হচ্ছে সেটাও বুঝিয়ে দেবো, কারণ ঠিকই কারো কাছে বাঁধা নাই, কি শুভেন্দু অধিকারী, কি মোহাম্মদ সেলিম, কি মমতা ব্যানার্জি, কি অভিষেক ব্যানার্জি কারো স্বার্থ চরিতার্থের জন্য, কারো স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আসেনি। আমি এসেছি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ সমাজ যাই হোক না কেন, যাদের অধিকার হরণ হচ্ছে, যাদের সাথে অন্যায় হচ্ছে, যাদের সাথে অবিচার হচ্ছে, যাদের পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তাদের পাওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং অভিষেক ব্যানার্জি কি বললো, শুভেন্দু অধিকারী কি বললো, মোহাম্মদ সেলিম কি বললো, মমতা ব্যানার্জি কি বললো, সেটা নিয়ে আমি চলবো সেটা নয়, আমার দল আমাকে যে ডাইরেকশন দেবে সেই মতো চলবো, আর চলাটা সমাজ পরিবর্তনের পক্ষে চলবো। অনেকে অনেক কথা বলে ভাই, আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না এই বড় নেতাগুলো সংখ্যা বলছে। তাহলে আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে বলে, কি বলবেন দাদা, কি বলবেন? বলবেন তুই চালানোর নেতা, তোর কথা শুনে লাভ নাই, তোদের সর্বোচ্চ নেত্রীর নাম কি? যদি তৃণমূল বলে সর্বোচ্চ নেত্রীর নাম কি? মমতা ব্যানার্জি, তাকে দিয়ে বলা। আর যদি আমার লেফট ফ্রন্টের বন্ধুরা এখন খুব উঠে পড়ে লেগেছে, বন্ধুত্ব ছিল, তবে একটা কথাই আছে না, প্রেম যদি বিচ্ছেদ হয়ে যায়